দর্শক আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিকেএমই নির্বাহী সভাপতি এবং ফতুল্লা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান। আমরা বলছিলাম ইয়াং জেনারেশন প্রশ্ন পাঠায়, আমরা এটাকে র্যাপিড ফায়ার আদলে করি। আজকেও তাই করব। আপনার জন্য তারা 10টা প্রশ্ন পাঠিয়েছে, তারপরে বড় প্রশ্ন আমরা যাব। প্রথমে যেটা র্যাপিড ফায়ারের প্রশ্নটি যেটি করতে চাই সেটি হচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনি তো নিটওয়্যারের ব্যবসায়ী, কিন্তু আপনি যখন নিটপণ্য ব্যবহারের প্রশ্ন আসে, কোন ধরনের নিটপণ্য আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন? আমার একটা থিওরি আছে, আমি 98 থেকে দুই একটা যারা বিদেশ থেকে এনে গিফট করছে সেগুলো ছাড়া আমি কখনো আমার ফ্যাক্টরির বাইরের কোনো নিটপণ্য ব্যবহার করি না। এবং এখন আমিও আমার শরীরের মধ্যে যতগুলো নিটপণ্য আছে সবগুলো আমার ফ্যাক্টরিতে বানানো। টি শার্ট বা এই ধরনের টি শার্ট বলেন, ভিতরের গেঞ্জি বলেন, যাই বলেন, আন্ডার গার্মেন্টস বলেন, সব আমি আমার ফ্যাক্টরিতে বানানো প্রোডাক্ট পরি, বাইরের কোনো প্রোডাক্ট পরি না। ওকে, এটা ভালো। নিজের প্রোডাক্ট সম্পর্কে নিজের আইডিয়াও হয়ে যায় ততক্ষণে। আমাদের দেশের পোশাক খাতে সবচেয়ে বড় ত্রুটি বা খুঁত আপনার কোনটাকে মনে হয়? পোশাক খাতে ত্রুটি বলতে আমাদের একটা হলো আমাদের যে মিড লেভেল বলেন বা যারা সিনিয়র ম্যানেজমেন্ট আছে তাদের মাইন্ডসেটটা আমরা খুব জলদি চেঞ্জ করার অভ্যাসটা গড়ে তুলতে পারি নাই। তারা এখনও তাদের নতুন কিছু নিতে গেলে একটু সময় লাগে, বাট এই সময় এসে আপনার খুব দ্রুত আসলে নতুন জিনিস নিজের মধ্যে নিয়ে নিতে হয়। এইটা একটু আমাদের অ্যাডাপ্টেশন এখনো একটু স্লো হয়। তৃতীয় প্রশ্ন, সরি আমি শুধুমাত্র তাদের উপরে দোষ দিলাম, আমাদের মালিকও আমরা অনেকে আছি যে আমরাও নিতে আসলে কিছুটা স্লো থাকি। ওকে, ফেয়ার এনাফ। 3 নম্বর প্রশ্ন, পোশাক শিল্পে এই মুহূর্তে কোনটি বেশি জরুরি, অবকাঠামো নাকি প্রযুক্তি? প্রযুক্তি। 4 নম্বর প্রশ্ন, আপনার চোখে নিট পণ্যের সবচেয়ে অবমূল্যায়িত বাজার কোনটা, যেটাকে আমরা এক্সপ্লোর করি নাই ঠিক মতো? অস্ট্রেলিয়া বলতে পারেন। অস্ট্রেলিয়া একটি বাজার, আর আমি মনে করি সাউথ আমেরিকাতেও আমাদের কিছুটা ভালো করার সুযোগ থাকবে। ওকে, 5ম প্রশ্ন, আমরা এই মুহূর্তে কোন ধরনের ফ্যাব্রিক সবচেয়ে বেশি ব্যবহার করছি? কটন। এখনো কটনে আমরা কটনে আছি। আমাদের 70% এক্সপোর্টে এখনো পর্যন্ত বেসড ইন কটন। ওকে, 6 নম্বর প্রশ্ন, শিল্প খাতে কর্মীদের জন্য সবচেয়ে জরুরি সংস্কার এখন কোনটি হওয়া উচিত, যে কোনো একটির কথা যদি বলতে বলি? শ্রমিকদের জন্য সংস্কার। আচ্ছা, শ্রমিকদের জন্য সংস্কার এখন আসলে আমি মনে করি যে শ্রম আইন যেটা আছে সেটাকে শুধু কারেকশন না করে আধুনিকায়ন করা দরকার। কারণ একটা হলো যে কারেকশন শ্রমিক অধিকারের জন্য বাস্তবায়ন করা, সেটা তো একটা আছে, কিন্তু তার সাথে আধুনিকায়ন করাটা খুব বেশি জরুরি। এবং শ্রমিকদেরকে আরও বেশি পরিবেশ বান্ধব ট্রেনিংগুলা দেওয়াটা আমার মনে সময় আসবে সামনে। পরের প্রশ্ন যেতে চাই, 7 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই কিভাবে ভালো কর্পোরেট লিডার হওয়া যায়? কর্পোরেট লিডার হতে গেলে সাবঅর্ডিনেটদের কথা শুনতে হবে এবং তাদের কথার মূল্যায়ন করতে হবে। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর, পোশাক খাতে কোন প্রযুক্তি আগামীতে গেম চেঞ্জার হবে? নিঃসন্দেহে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এইতে আর কোনো সন্দেহ নাই। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ডিজাইন রুম থেকে শুরু করে, আমাদের প্রোডাকশন রিপোর্টিং থেকে শুরু করে, ইভেন আমাদের লাইন ব্যালেন্সিং, প্রত্যেকটা জায়গাতেই যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সৎ ব্যবহার না করি, ইভেন করসপন্ডেন্স মার্চেন্টরা যারা যে করসপন্ডেন্স করে বা আমরা যে করসপন্ডেন্স করি বাইরে দেশে, প্রত্যেকটা জায়গাতে মানে আমি মনে করি যে একদম আমার প্রোডাকশন ফ্লোর মানে ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশন ফ্লোর প্রত্যেকটা জায়গাতে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সঠিকভাবে না করি আমরা অনেক পিছিয়ে যাব। অলরেডি উই আর লেট। ওকে, পরের প্রশ্নে এটা আমি জানতে চাই। 9 নম্বর প্রশ্ন, আপনি অবসরে কি করেন? আপনি অবসর পান কিনা আমি জানি না। অবসরে আগে বই পড়তাম, আমার বই পড়াটা নেশা, কিন্তু আজকাল ইউটিউবের কারণে বই পড়াটা কিছুটা কমে গেছে। যখন আমি অবসর বলতে খাওয়ার সময়টা তো আমার অবসর, তো যখন অবসর পাই খাওয়ার সময় তখন আমি ইউটিউবে বিভিন্ন নিউজগুলো বা চ্যানেলগুলো দেখি আর কি। 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারের, কিন্তু এটা আপনাকে একটু ভাবনার খরচ দেবে। এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আপনার কারখানার একটি বড় অর্ডার ক্যান্সেল হয়েছে, কারণ আপনার প্রতিদ্বন্দ্বী দেশ আরো কম দামে অফার করতে, আপনি কি করবেন? এই মুহূর্তেই চলতেছে এই মানে চিন্তার কিছু নেই। সেটা আমি আসলে কখনো প্যানিক করি না, মানে যে কোনো পরিস্থিতিতে তো প্যানিক করলে সমাধান হবে না। আমি তখন চিন্তা করি যে ঠিক আছে এটাকে কিভাবে ওভারকাম করা যাবে, এবং সেটার জন্য আমার যা যা করণীয় আমি সেই করণীয়টা ঠিক করি। আমি আমার টিমের সাথে বসে আমরা ইনস্ট্রাকশন দিই বা আমরাও তাদের কাছ থেকে শুনে যে যেটা করণীয় সেটা চেষ্টা করতে থাকি। বাকিটা তো একজন নির্ধারণ করেই দেন, আমি সেটা বিশ্বাস করি। মানে আমার সৃষ্টিকর্তার উপরে চরম বিশ্বাস, এবং আমি কখনো প্যানিক না করে অন্যের উপর বিশ্বাস রেখে আমি কাজ করতে থাকি যে কীভাবে ওভারকাম করা যাবে। এর বাইরে আসলে আমি কিছুই করি না। ওকে, ফেরার আপনার র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আমরা আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে আবারও যেতে চাই। এটা বোধহয় আপনারা খুব শোনেন বা দেখেন, সেটা হচ্ছে যে আমাদের দেশে বলা হয় যে পোশাক খাত যেহেতু সবচেয়ে বড় রপ্তানি খাত, এখানে আগামীতে মানব সম্পদ একটা বড় অ্যাসেট হতে যাচ্ছে। এটা একটা বাস্তবতা। কিন্তু দ্বিতীয় বাস্তবতা হচ্ছে ইয়াং জেনারেশনের একটি বড় অংশ এই সেক্টরে কাজ করতে আগ্রহী না। তারা
কি বলবো, তারা ফ্যাক্টরিতে কাজ করতে অভ্যস্ত হতে চায় না, কারখানা ভিত্তিক কাজ বা এই ধরনের ব্যারিয়ার মনে করে তারা সেটিকে। এটা যদি হয় তাহলে তো আমরা আগামীতে একটা বড় স্কিল গ্যাপের দিকে পড়তে যাচ্ছি। আমরা কি করব, বা তাদেরকে আপনি কি সাজেশন দিবেন? দেখেন, এটা কিন্তু খুব নতুন কোনো কিছু না, এটা ভেরি কমন। আপনি যদি ভিয়েতনামে যান, ভিয়েতনামকে আমি কেন ভয় পাই না, এটা একটা অন্যতম প্রধান কারণ হলো তাদের কোনো ওয়ার্কফোর্স নাই। আমি 2018-তে ভিয়েতনামে গিয়েছিলাম আইলোর একটা টিমে। তাদের প্রত্যেকটা ফ্যাক্টরি ওনার এবং তাদের যারা নাকি মানে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, তারা বলতেছিল যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা ওয়ার্কার পাই না। বিকজ ওয়ার্কাররা, আপনি যেটা রাইটলি বলেছেন, এই গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না। তারা মোবাইল বা টেকওয়্যার বা সার্কিট বানানো ওইসব ফ্যাক্টরিতে কাজ করাটাকে মোর প্রেস্টিজিয়াস জব মনে করে, এবং 5-10% বেতন কম হলেও তারা ওই সেক্টরে যায়, বেতন বেশি দিয়েও গার্মেন্টস সেক্টরে পাওয়া যায় না। সেম জিনিস চায় না। আমাদের একটা মেম্বার ইউনিট খুব বড় আকারে বাংলাদেশে ইনভেস্ট করবে, যেটা চিফ অ্যাডভাইজার মহোদয় ওনার ফেসবুকে শেয়ার করেছেন, $150 মিলিয়ন। ওই কন্ট্রাক্ট সাইনিংয়ের আমি সাক্ষী হিসেবে চায়নাতে গেলাম। আমি গিয়ে শুনলাম যে ওনারাও চায়নাতে ওনার ফ্যাক্টরি আছে, উনি লোক পাচ্ছেন না। আগামীতে আমাদের এখানটা আসবে, এই জন্যই আমাদের আসলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কি চায়নাতে গার্মেন্টস নাই? থাকবে, দামি কাজ করবে, লো এন্ডের প্রোডাক্ট বানাবে না, ইলেকট্রনিক্সে যাবে, জুতা বানাবে, অন্য জিনিস করে বাংলাদেশ। এই শ্রমিকরা সেখানে যাবে, কারণ তারা সেখানে কমফোর্ট ফিল করবে। টেক্সটাইল সেক্টর কোনো দেশে এতদিন থাকে না বাংলাদেশে যে পরিমাণ এই লো এন্ডের প্রোডাক্ট নিয়ে আমরা কন্টিনিউ করছি। এর দুইটা কারণ। একটা কারণ হলো যে অন্য কোনো দেশ নাই নেওয়ার মতো, আরেকটা হলো যে আমাদের গার্মেন্টসের যারা ইনভেস্টার তারা আর ডাইভার্সিফাই করতে চায় না, এটাকে ভালোবেসে ফেলছে এই সেক্টরটাকে। বাট এটা হয়তো খুব বেশি দিন থাকবে না, হয়তো 5-10 বছরের মধ্যে অন্য সেক্টর গ্রো করবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাকে আসলে খুব ভালো ম্যানেজার বা মিড পর্যায়ে ভালো লিডার তৈরি করতে পারছি কিনা, কেননা আমরা তো এখনো দেখি যে বিদেশের লোকজনকে এনে উচ্চ পদে এখনো বসানো হয় বাংলাদেশে। কেন আমরা মিড লেভেলটাকে ওই লেভেলের স্কিল করতে পারছি না যে তারা গিয়ে টপ পজিশনে যাবে বা আপনাদের মতো হবে? আমাদের দেশের এডুকেশনের একটা খুব বড় একটা ক্রাইসিস রয়ে গেছে। আপনি শুধু আমাদের গার্মেন্টস সেক্টর না, আপনি যদি এখন যেখানেই যান না কেন, গত 10-15 বছরে যারা নাকি এডুকেশন সিস্টেম থেকে বের হয়েছে তাদেরকে কিন্তু আপনি মন মতো তাদেরকে পাবেন না। বিকজ এখানে একটা গ্যাপ রয়ে গেছে যে আমাদের এডুকেশন সিস্টেমটাই সামহাও ধ্বংস করে ফেলা হয়েছে আর কি। তো এই জায়গাটার কারণে আমরা অনেক সময় বিদেশি লোক আনি। তবে এখন কিন্তু বিদেশি লোকের তুলনায় বাংলাদেশি আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট অনেক বাড়ছে, বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং এখন কিন্তু আগের মতো বিদেশি নাই, অনেকখানি কমে আসছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। জনাব এহসান, 10 বছর পরে বাংলাদেশের নেটওয়ার্ক সেক্টরকে আপনি কোথায় দেখেন? আমি মনে করি 10 বছর পরে আমাদের নেটওয়ার্ক সেক্টরে এক্সপোর্ট বাড়বে, আমাদের অনেক বেশি অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এখানে আসবে, এবং আমাদের লেবার, এই লো কস্ট লেবারের উপর আমরা বেস করে থাকবো না, আমরা কোয়ালিটি, সাস্টেনেবিলিটি এবং ট্রান্সপারেন্সি দিয়ে আমরা গ্লোবাল মার্কেট লিড করব। এই ধাক্কা সামলাতে পারবো? ধাক্কা আমাদের ইতিহাসে অনেকবার এসেছে। আপনি যে 90 সন থেকে দেখেন, আমি 98 থেকে ব্যবসা করি, প্রচুর পরিমাণে রানা প্লাজা থেকে শুরু করে, চাইল্ড লেবার থেকে শুরু করে, স্পেকট্রাম, যিনি বলে আমাদের কোভিড, একটার পর একটা ধাক্কা আমরা সামলেছি। আমরা এই ধাক্কা সামলানো, হার্ডেলস পার হওয়া, আমরা কিন্তু 100 মিটার স্প্রিন্টে থাকি না, আমরা 110 মিটার হার্ডেলসে আসি। সবসময় আমি মনে করি যে আমরা দৌড় দিব, হার্ডেলস আসবে, টপ কাবো, আবার দৌড় দিব, আমরা 110 মিটার হার্ডেলসে গিয়ে আমরা চ্যাম্পিয়ন হব। নিঃসন্দেহে আমরা তেমনটি আশা করি। জনাব এহসান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমাদের দেশের পোশাক খাত নিয়ে যখন আলোচনা হয় না, তখন পোশাক খাত নিয়ে যখনই কোনো শঙ্কার আভাস হয়, তখন পুরো অর্থনীতিতে এক ধরনের টেনশন শুরু হয়ে যায় যে কী হতে যাচ্ছে। কেননা আমরা আমাদের পোশাক খাতের যে মুন্সিয়ানা দেখিয়েছি আমাদের স্কিল দিয়ে, আমাদের এক্সপোর্টে, সেই মুন্সিয়ানাটা আমরা এখনও অন্য কোনো খাত দিয়ে তৈরি করতে পারিনি বা দেখাতে পারিনি। যেটি আজকে ফজলে শামীম এহসানও বলছিলেন যে তাদের উপর এটা খুব প্রেশার হিসেবে কাজ করে, কারণ ইকোনমিকে চাঙ্গা রাখতে হলেও আসলে আমাদেরকে এই পোশাক সেক্টরকে বা তৈরি পোশাক খাতকে আমাদেরকে আসলে সবসময় এক ধরনের স্টেবল এবং সাস্টেনেবল দিকে নিয়ে যেতে হবে। সেটি করার জন্য কতটুকু নতুনত্ব আনা দরকার, আমাদের আসলে লো কস্ট হাই ভলিউমে থেকে যাওয়া উচিত কিনা, সেটা আসলে ভবিষ্যৎ বলবে। কিন্তু আপাতত এখনকার যে শুল্ক নিয়ে বা ট্যারিফ নিয়ে যে জটিলতাগুলো হয়েছে সেটি সমাধান করা জরুরি, কারণ আমাদের এই নতুন নতুন বাজার তৈরি হওয়ার আগে এক্সিস্টিং বাজারগুলোতে আমাদের নিজেদের দাপট ধরে রাখা জরুরি। এবং সেটি যদি আমরা করতে পারি, আশা করি নীতি নির্ধারকরা কাজ করছেন, তারা নিজেদের জায়গা থেকে নিজেদের অবস্থানকে যেভাবে শক্তিশালী করা যায় তারা সেটি করবেন। তবে যা কিছুই হোক, আমরা আশা করি বাংলাদেশের অর্থনীতি যতটুকু শক্তিশালী হওয়া দরকার আগামীতে ততটুকুই হবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।